আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমার নাম শাহিদ রাজা। ৯ই আগস্ট এই দিনটি প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীর অন্তরটাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে এবং এই দিনটি আমাদের স্মৃতিতে আজীবন একটা ঘা হয়ে থাকবে এবং একটা না ভোলার মতো দিন হয়ে থাকবে। এটা মানে আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না যে আমি কিভাবে এই দিনটিকে ডিসক্রাইব করব। সত্যি এটা ভেবে খারাপ লাগছে যে আজকে আমরা কোন সমাজে বসবাস করছি যেখানে আমরা আমাদের নারীদের নিরাপত্তাকে সুরক্ষিত করতে পারছি না। আজকে একটা বাবা মা সত্যি খুবই চিন্তিত যে কিভাবে তার সন্তানকে সে একা ছাড়বে, তার ওয়ার্ক প্লেসে হোক বা সে যেখানেই যাক, স্কুল কলেজ যেখানেই যাক না কেন। কারণ কি আজকে আমরা আমাদের সমাজের যারা সম্পদ তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে পারছি না, তো সাধারণ মানুষ নয় দূরের কথা, তারা তাদের ওয়ার্ক প্লেসে ধর্ষণের শিকার হচ্ছে। এটা ভেবেই অবাক লাগছে যে মানুষ কতটা পশু হলে এরকম কাজ করতে পারে। মানে অ্যাজ আ পুরুষ আমার নিজের ওপর নিজের রাগ হচ্ছে যে কী করে একটা পুরুষের মধ্যে এতটা হিংস্রতা আসতে পারে যে সে একটা মেয়ের সঙ্গে এইভাবে একটা বর্বরতা করতে পারে। এই ঘটনাটার কী ভাষায় কিভাবে নিন্দা করব, কোনো শব্দ, কোনো বাক্য আমার কাছে নেই, ডেসক্রাইব করার মতো নয়। আর আমি বলবো যে মানে এই ঘটনাটা কিন্তু আজকে সমগ্র পশ্চিমবঙ্গবাসীর মধ্যে একটা ঐক্য গড়ে তুলেছে, যেখানে আমরা আমাদের জাতি, ধর্ম, বর্ণ সব কিছু ভুলে কিন্তু আজকে আমরা পথে নেমেছি। আজকে মিডল ক্লাস সমাজ যারা পথে নামতে ভয় করে, তারা আজ প্রতিবাদ করছে। তারা পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান দিচ্ছে। এটা কিন্তু সবসময় হয় না, তখনই হয় যখন অন্তর থেকে আমাদেরকে কিছু আঘাত করে। আর আমি চাইবো যে আগামী দিনে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের মধ্যে এত কড়া একটা ধর্ষণ বিরোধী আইন আসুক, যেখানে যারা ধর্ষক, যারা ধর্ষণের কথা ভাবা মাত্রই তাদের আত্মা কেঁপে ওঠে। কারণ শুধু এই একটা ঘটনা নয়, কিন্তু পশ্চিমবঙ্গ শুধু নয়, সমগ্র ভারতবর্ষের মধ্যে গড়ে প্রত্যেক দিন 90টা মেয়ের সাথে কিন্তু ধর্ষণ হচ্ছে। আমাদের এই সমাজে, এই ভদ্র সভ্য সমাজে একটা ধর্ষণও কাম্য নয়। আমরা একটাও ধর্ষণ দেখতে চাই না। আমরা এমন একটা সমাজ চাই যেখানে নারীরা একদম স্বাধীনতার সাথে ঘুরবে, যেখানে তাদের ভাবতে হবে না তারা কোনো জায়গায় গেলে তাদের ভয় পেতে হচ্ছে, বা কোনো জায়গায় গেলে তাদের ভাবতে হচ্ছে তার বাবা মাকে চিন্তা করতে হচ্ছে। একটা ধর্ষণহীন, ধর্ষকহীন সমাজ আমরা চাই। তার জন্য প্রত্যেকটা গভর্নমেন্টকে কঠোর থেকে কঠোর আইন সংসদে এবং রাজ্য বিধানসভায় পাশ করতে হবে। তার জন্যই আন্দোলনটা কিন্তু আরও বৃহত্তর জায়গায় আমাদের নিয়ে যেতে হবে। এবং আমি এটাকে বলবো যে এই আন্দোলনটা কিন্তু একটা অরাজনৈতিক আন্দোলন হিসেবে গড়ে তোলা উচিত, যেখানে কোনো পলিটিক্যাল পার্টির কোনো জায়গা নেই। ভারতবর্ষের মধ্যে আরও যে সমস্ত রাজ্য আছে তারাও কিন্তু পশ্চিমবঙ্গকে দেখে তারা পথে নামুক, তারা প্রতিবাদ করুক এবং একটা এমন আইন তারা সরকারের থেকে পাশ করাক যাতে আগামী দিনে আমাদেরকে এই দিনগুলো দেখতে না হয়। কিন্তু এরই পাশাপাশি আমি কিছু কথা বলবো, হয়তো এই কথাগুলো কিছু এমন মানুষ আছেন যাদের খারাপ লাগতে পারে, কিন্তু এই কথাটা বলা খুবই জরুরি। এই যে ধর্ষণের ঘটনাটা ঘটেছে, আমরা সবাই রাজপথে আছি, সবাই আমরা রাস্তায় নেমেছি, কেউ না কেউ আমরা প্রতিবাদ করেছি যে যেখান থেকে পারুক। কিন্তু কিছু এমন মানুষ এবং কিছু এমন রাজনৈতিক দল আছে যারা কিন্তু এই ঘটনাটাকে কেন্দ্র করে ক্ষমতার কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করছে। আমি যারা আন্দোলনকারী তাদের বলবো যে এই সমস্ত লোক থেকে কিন্তু আপনারা সাবধান থাকুন। এবং আমি কথাটা ক্লিয়ার কাট বলছি, ভারতীয় জনতা পার্টি নামক যে রাজনৈতিক দলটা আছে তারা কিন্তু আজকে এই ঘটনাটাকে কেন্দ্র করে তারা নিজেদের রাজনৈতিক যে স্বার্থ সেটা কিন্তু তারা চরিতার্থ করার চেষ্টা করছে। তারা চাইছে এই ঘটনাটাকে কেন্দ্র করে তারা ক্ষমতায় আসুক। আমাদের প্রধান দাবি ছিল যারা দোষী তারা আইনের আওতার মধ্যে আসুক, কিন্তু সেই দাবিটা পরিবর্তন হয়ে এখন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে পরিণত হয়েছে। আমাদের ফার্স্ট কনসার্ন হচ্ছে যিনি নির্যাতিতা তিনি যাতে ন্যায় বিচার পাক।
ফার্স্ট কনসার্ন, সেটা যেভাবেই হোক আমরা করব, রাজপথে হোক বা অন্য কোনো আন্দোলনের মাধ্যমে হোক সেটা আমরা করব। কিন্তু এই রাজনৈতিক দলটি ভারতীয় জনতা পার্টি এরা কিন্তু পুরোপুরি ব্যাপারটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যার ফলে আন্দোলনটা কিন্তু কালিমালিপ্ত হচ্ছে। আমি এই দলটার কথা কেন বললাম, দেখুন আমরা শুধু কোনো একটা রেপের ওপর বা একটা ধর্ষণের ওপর এইভাবে গর্জে উঠলে আমাদের হবে না, এইভাবে আমাদেরকে আন্দোলন করলে হবে না। আমরা একটা ধর্ষণবিহীন সমাজ চাই, ঠিক আছে, যার জন্য আমাদেরকে আগামী দিনে কিন্তু সংঘর্ষ করতে হবে। কিন্তু কিছু এমন মানুষ আছেন যারা ধর্ষণদের সঙ্গে স্টেজ শেয়ার করেন। আমি কথাটা কেন বললাম, একটা ভিডিও আমি আপনাদের দেখাবো, ভিডিওটা আপনারা দেখুন, দেখার পরে আমি কথাটা কন্টিনিউ করছি। गुजरात दंगों के सबसे चर्चित मामलों में से एक बिल्किस बानो मामला 2 दशक बाद चर्चा में आया है और इस पर बिल्किस बानो ने कहा है कि बलात्कार करने वाले 11 लोगों की समय से पहले रिहाई पर स्तब्ध हूं। मेरे परिवार के 7 सदस्यों की हत्या कर दी गई, जिसमें उनकी बच्ची भी शामिल थी। अन्यायपूर्ण फैसले को खारिज करते हुए बिल्किस बानो ने कहा कि उन्हें देश की सर्वोच्च अदालतों पर भरोसा था, लेकिन अब दोषियों की रिहाई ने विश्वास को हिला दिया है और शांति को छीन लिया है। आपको बता दें कि बिल्किस बानो मामले में उम्र कैद की सजा पाने वाले सभी 11 दोषियों को 15 अगस्त को गुजरात सरकार द्वारा अपनी छूट नीति के तहत रिहा करने की अनुमति दिए जाने के बाद गोधरा जेल से रिहा कर दिया गया था। ভিডিওটা আপনারা দেখলেন, যারা জানেন না তাদের জন্য আমি একবার বলি। আশা করছি আপনারা থাম্বনেলটা দেখেছেন। থাম্বনেলে কিন্তু যিনি পশ্চিমবঙ্গের নির্যাতিতা তার পাশে আরও দুজনের ছবি আছে। একজনের নাম হচ্ছে বিলকিস বানো আর একজনের নাম হচ্ছে আসিফ বানো। এই বিলকিস বানো যিনি রয়েছেন ইনি একজন আমাদের বোন। 2002 গোধরা গুজরাটে যে সেই দাঙ্গা, যেটা ভারতবর্ষের ইতিহাসে একটা কালো অধ্যায়। আমরা সবাই জানি সেদিন কী হয়েছিল। সেই দিন একটা মানুষ কতটা নির্মম, কতটা পশুর মতো হলে যে ব্যবহার করতে পারে সেই ব্যবহারগুলো আমরা দেখেছি। মানুষকে জ্যান্ত জ্বালানো হয়েছে, মানুষকে গলা কেটে দেওয়া হয়েছে, প্রচুর মহিলা ধর্ষণের শিকার হয়েছেন। প্রচুর মহিলার মধ্যেই একজন মহিলা হচ্ছে বিলকিস বানো। ওনার বয়স ছিল 19 বছর। উনি দাঙ্গার ভয়ে নিজের এরিয়া ছেড়ে নিজের পরিবারের সাথে পালাচ্ছিলেন, এক জায়গা থেকে চলে যাচ্ছিলেন সেফ প্লেসের জন্য। সেখানে কিছু এরকম পশু, মানুষরূপী পশু, তারা তাদের উপর আক্রমণ করে এবং এই বিলকিস বানোর সমস্ত পরিবারের লোককে হত্যা করে। তার ছোটো ছোটো বাচ্চা তাদেরকেও হত্যা করে। এবং হয়তো আপনারা শুনলে অবাক হবেন, মানে এই কথাটা বলতে গেলে আমি মাঝে মাঝে আমার মুখটা থেমে যায়। উনি কিন্তু 5 মাসের প্রেগনেন্ট ছিল। তার সেই প্রেগনেন্সি অবস্থায় তাকে রেপ করা হয়েছে। একজন নয়, 11 জন মিলে তাকে রেপ করেছে। 11 জন মিলে তার ছোটো ছোটো বাচ্চা তাদেরকে হত্যা করা হয়েছে। তারপরে অনেক কষ্টের পরে যারা রেপিস্ট তারা কিন্তু খুব ইজিলি ঘুরছিল। পরে কিন্তু যে নির্যাতিতা বিলকিস বানো আমাদের বোন, উনি কিন্তু পরে অনেক কষ্ট করে, অনেক কেস করে, অনেক জায়গায় গিয়ে একটা জনমত গড়ে তুলে পরে কিন্তু তাদেরকে শাস্তি দিতে পেরেছিল, তাদের আইনের আওতায় আনতে পেরেছিল। 2 বছর আগে গুজরাট সরকার এই যে দোষী যারা আছেন তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, তাদেরকে রিলিজ করে। আর আপনারা আশা করছি ভিডিওটা দেখেছেন। মানে এইটা আমাদের সমাজের জন্য একটা থাপ্পড়। যারা আমরা আন্দোলন করছি তাদের জন্য থাপ্পড় এইটা, যে রেপিস্টদেরকে কি করে, এরা কোন মেন্টালিটির মানুষ, তাদেরকে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে, তাদের মিষ্টিমুখ করানো হচ্ছে। কোন সমাজে বসবাস করছি আমরা? শুধু তাই নয়, একজন মানুষ বলেছেন গুজরাটের যে এরা তো ব্রাহ্মণ, আর ব্রাহ্মণরা খুবই সভ্য মানুষ হয়, এদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এরা সবাই কিন্তু কনভিক্টেড এবং সবাই সবার দোষ স্বীকার করেছে। ভাবুন, শুধু তাই নয়,
এই 11 জনের মধ্যে একজন কিন্তু বিজেপির একজন নেতার সাথে একটা সভাতে স্টেজ শেয়ার করেছে, তাদেরকে একই সভায় দেখা গেছে। তো যারা এখানে ধর্ষণের বিরোধিতা করছে তারা কিন্তু অন্য জায়গায় ধর্ষণের সাথে বসে একসাথে মিষ্টিমুখ করছে। তাহলে আমাদের ভাবা উচিত যে আমরা আমাদের আন্দোলনটা কাদের হাতে তুলে দিচ্ছি। আগামী দিনে এখানে সেই সেম কাজটা হবে না কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো কি? কোনো রাজনৈতিক দলের ওপর কিন্তু কোনো ভরসা আমাদের করলে হবে না। এরা সবাই নিজের স্বার্থ বোঝে। আর শুধু বিলকিস বানো কেন, আমি আসিফ বানোর ঘটনাটা একটু বলি আপনাদেরকে। 8 বছরের বাচ্চা, ছোট্ট শিশু, যে হয়তো স্কুলে যাওয়া শুরু করেছে, সে ক্লাস 3-4-এ পড়ে, ক্লাস 5-এ পড়ে। তার দাদুর বয়সী, তার দাদার বয়সী মানুষ রেপ করেছে, তার সাথে গ্যাং রেপ করা হয়েছে। তো গ্যাং রেপ নয়, গ্যাং রেপ করার পরে তার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছে। ভাবুন, মানে এরা এরা কী ধরনের মানুষ। আর একটা ঘটনা যেটা হয়তো মানে আমাকে ভাবতে অবাক করে দিয়েছে, যে ধর্ম বিদ্বেষ কোন জায়গায় গেলে মানুষ এই কাজ করতে পারে। যারা রেপিস্ট তাদের জন্য কিছু মানুষ পতাকা নিয়ে, ভারতীয় পতাকা নিয়ে রাস্তায় বেরিয়েছিল মিছিল করতে। ভাবতে পারছেন এরা 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 কারা? আমরা কোন সমাজে বসবাস করছি? এরা কোথায় হয় এরকম? দেখান কোন দেশে এরকম হয়। যখন কোনো দেশে রেপ হয় বা এরকম কোনো জঘন্য কাজ হয়, মানুষ আগে চেষ্টা করে কিভাবে সেই দোষীর সাথে নিজের পরিচয়টাকে আড়াল করার। কিন্তু এখানে মানুষ ডিক্লেয়ার করছে, না আমরা তোমার সাথে আছি, উই আর উইথ ইউ। সেখানে মহিলারাও রয়েছে। তো আমি বারবার যারা আন্দোলনকারী তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনাদের আন্দোলনটা অবশ্যই জাস্টিফিকেবল, আমরাও আন্দোলন করব। আজকে আমি এই ভিডিওটা এই জন্যই বানিয়েছি, যাতে আপনাদের কাছে কিছু আমি প্রশ্ন করতে পারি। আপনারা আন্দোলন করুন, অবশ্যই করুন, এটা আমাদের অধিকার, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এবং যতক্ষণ না পর্যন্ত সেই নির্যাতিতার ন্যায় পাচ্ছে আমরা রাজপথ ছাড়ব না। কিন্তু দয়া করে এমন কোনো রাজনৈতিক দলের সাথে আপনারা থাকবেন না যারা অতীতে কিন্তু এর থেকে জঘন্য কাজ করেছে। আপনারা কি ভুলে গেছেন ব্রিজভূষণ শরণ সিংয়ের কথা, প্রজ্বল রেওয়ান্নার কথা? প্রজ্বল রেওয়ান্না বিজেপির এলাই কর্ণাটকে, তার জন্য নরেন্দ্র মোদী প্রচার করেছেন। জেডিএসের একজন এমপি 400টা মেয়ের নেকেড ভিডিও করেছে, সেক্স ভিডিও, তাদের ব্ল্যাকমেল করার জন্য। ব্রিজভূষণ শরণ সিং, তার জন্য পুরো অলিম্পিক ফেডারেশনের যে সমস্ত প্লেয়াররা তারা প্রচুর দিন ধরে তারা প্রোটেস্ট করেছে। ভুলে গেছেন সেই জিনিসগুলো? কার বিরুদ্ধে প্রোটেস্ট হয়েছে? যার বিরুদ্ধে প্রোটেস্ট হয়েছে তারা আজকে রাজপথে নামছে কি জন্য? যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। মুখ্যমন্ত্রীর পদত্যাগ কি এভাবে হবে? আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি, এখানে যদি কোনো সরকারকে সরতে হয় গণতান্ত্রিকভাবে সেই সরকারকে সরানো উচিত, নয়তো আগামী দিনে এটা একটা ট্রেন্ড হয়ে যাবে। যদি কোনো সরকারের কাজ আমার ভালো না লাগে তাহলে আমরা তাকে রাজপথে নেমে গায়ের জোরে থেকে সরানোর চেষ্টা করব। এটা তো কোনো সভ্য সমাজে কাম্য নয় জিনিসগুলো। আমাদের ভাবা উচিত। আর যারা বুদ্ধিজীবী আছেন তাদেরকে বলবো, তারা প্লিজ এই বিষয়গুলো দেখুন এবং এই সমস্ত মানুষদের থেকে দূরে থাকুন। যদি একটা সম্প্রদায়ের প্রতি আপনারা এইভাবে ঘৃণা তৈরি করেন এবং আপনারা ওয়ান সাইডেড কিছু ভাবেন, তাহলে কিন্তু এটা অন্যায় হবে। আমরা কিন্তু সবাই কিন্তু এই ধরনের ঘটনার বিপক্ষে। এখানে কোনো ধর্ম আসে না, সবাই আমাদের বোন। যারা এই ধর্ষণ হচ্ছে সবাই আমাদের বোন, কিন্তু কারোর বোন কারোর মা। সেক্ষেত্রে আমরা কিন্তু যদি একটা অরাজনৈতিকভাবে আন্দোলন গড়ে তুলতে পারি, সেটা শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতব্যাপী আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা মনে করি, অন্তত আমি মনে করি যে আমরা প্রত্যেকটা ধর্ষিতার জন্য একটা ন্যায় দাবি বা একটা ন্যায় আমরা আনতে পারবো।
হয়তো এই ভিডিওতে অনেক কিছু আমি বললাম, অনেকের খারাপ লেগেছে হয়তো। যদি কেউ খারাপ লেগে থাকেন অবশ্যই সমালোচনা করুন, কিন্তু একবার আমার কথাটা একটু ভেবে দেখুন আমি কি কথাটা ভুল বলেছি। যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমার কথাটা কমেন্টের মাধ্যমে ভুলটা আমার ধরিয়ে দেবেন। আর যদি মনে করেন যে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আমি বলবো যে ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, যাতে সমাজে আরও মানুষের কাছে যারা ভুল ধারণা নিয়ে রয়েছে তাদের কাছে এই মেসেজটা পৌঁছাক। আর যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিনে এর থেকে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।